হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে কঠিন ও তরল পদার্থের প্রসারণ এই চ্যাপ্টারের 4 নম্বর পাঠেতে তরলের প্রসারণে আলোচনা করব। আমরা কঠিনের প্রসারণ যখন আলোচনা করেছিলাম, কঠিনের কত রকম প্রসারণ হয় সেটা নিয়ে ডিসকাস করেছিলাম। যে কঠিনের 3 রকম প্রসারণ হয়, কারণ কঠিনের একটা নির্দিষ্ট আকার আকৃতি আছে, একটা জিওমেট্রিক্যাল শেপ আছে। সেই কারণে আমরা কঠিনের প্রসারণ যে লক্ষ্য করেছিলাম 3 রকম, একটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর, একটা ক্ষেত্রফল বরাবর, একটা হচ্ছে কি আয়তন বরাবর। তরলের কত রকম প্রসারণ হবে সেটাকে আমরা ভালো করে বুঝে নেব, তারপর তার প্রসারণ গুণাঙ্ক নিয়ে আলোচনা করব। তা দেখো, তরল হচ্ছে কি? তরল হচ্ছে এমন একটা পদার্থ যে এর নির্দিষ্ট কোনো জিওমেট্রিক্যাল আকার নেই। তরলের কোনো জিওমেট্রিক্যাল আকার নেই। তরলকে যেই পাত্রে রাখা হবে সেই পাত্রের আকার ধারণ করবে। ওকে, যদি আমরা এরকম কোনো একটা পাত্রের মধ্যে রাখি তরলকে, তাহলে তার আকার ধারণ করবে। তার মানে বোঝা যাচ্ছে কি তরলের নিজস্ব কোনো আকৃতি বা আকার নেই, জিওমেট্রিক্যাল কোনো শেপ নেই। সেই কারণে তরলকে যেই পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার বা সেই পাত্রের আকৃতি ধারণ করে। সেই জন্য তরলের ক্ষেত্রে আমরা দৈর্ঘ্য বের করতে পারবো না, আর ক্ষেত্রফলও বের করতে পারবো না। তরলের ক্ষেত্রে যেটা আমরা বের করতে পারবো সেটা হচ্ছে তরলের আয়তন। আমরা তরলে যখনই কোনো নির্ণয় করি সেখানে তরলের ভর কত আর তরলের আয়তন কত, তরলের দৈর্ঘ্য মানে আমরা কখনো নির্ণয় করি না, আর তরলের ক্ষেত্রফলও কখনো নির্ণয় করি না। তাহলে এখানে যেহেতু কোনো তরলকে যদি আমরা তাপ দিই, তাহলে তার কী প্রসারণ হবে? তার আয়তনের প্রসারণ ঘটবে, তার দৈর্ঘ্যের প্রসারণ ঘটবে না, আর তার ক্ষেত্রফল প্রসারণ ঘটবে না। টোটাল যেটা ঘটবে সেটা হচ্ছে কি আয়তন প্রসারণ। তাহলে কীভাবে হয় সেটা একটু আমরা বুঝে নেব। তো ধরলাম কোনো একটা জারেতে, ওকে, ধরলাম এরকম কোনো একটা জারেতে যদি কিছু পরিমাণ তরল রাখি, ওকে, এখানে একটা তারজালি বা কোনো একটা স্ট্যান্ডের সাহায্যে খাড়া করে রেখে এটাকে এভাবে, তো এখানটা আমরা উনুন দিয়ে জলটাকে গরম করছি। ওকে, জলটা গরম করছি। তা জলটাকে গরম করলে কী হবে দেখবে, এই জলটা ধীরে ধীরে তার আয়তন বৃদ্ধি পাবে। ওকে, তার আয়তন বৃদ্ধি পেয়ে যাবে। তাহলে কোনো তরল পদার্থে যদি আমরা তাপ দিই, তার আয়তন কী হচ্ছে, ধরলাম আগে আয়তন হয়েছিল, এবার ধর আয়তন এইভাবে বাড়ছে। ওকে, তাহলে এই পরিমাণ আয়তন বৃদ্ধি পেল। তাহলে এই যে তাপ দেওয়ার ফলে তরলের যে আয়তন প্রসারণ হওয়াকে বলা হচ্ছে তরলের প্রসারণ। ওকে, তাহলে আমরা তরলের প্রসারণে বলবো কি, তাহলে এখানে মেন যেটা হবে কি, তরলের আয়তনে শুধু প্রসারণ হবে। তাহলে তরলের, তাহলে এখানে বলতে পারি যে তরলের শুধুমাত্র আয়তন প্রসারণ হবে। ওকে, তাহলে যেহেতু তরলের কোনো জিওমেট্রিক্যাল শেপ নেই, তাহলে শুধু আয়তন প্রসারণ হবে। এবার কীভাবে হচ্ছে, যদি একটা জারের মধ্যে তরলকে রাখি, নর্মালি আমরা তরলটা কী করি, যে কোনো আগুনে ফেলে দেবো, তা হবে না, প্রসারণ হবে না। তাহলে তরলকে একটা জার বা একটা চেম্বার, কোনো একটা পাত্র ব্যবহার করতে হবে। সর্বদা মনে রাখবে, কঠিনকে যেমন কঠিন একটা নির্দিষ্ট একটা তার কঠোরতা আছে, একটা দৃঢ়তা আছে, সেই কারণে তাকে আমরা তাপ ডাইরেক্ট দিতে পারবো আমরা, কিন্তু একটা তরলকে ডাইরেক্ট আমরা তাপ দিতে পারবো না। তাকে কী করতে হবে, প্রথমে একটা পাত্রের মধ্যে রাখতে হবে। ওকে, তাহলে এখানে একটা লক্ষ্য বিষয় আছে, দেখে নাও, যে আমরা যদি তরলকে তাপ দিই, ডাইরেক্ট তরলকে কিন্তু আমরা তাপ দিতে পারছি না। এখানে কী হচ্ছে, একটা পাত্র রেখেছি, সেই পাত্রের মধ্যে তরল রেখেছি, তারপরে তাপ দিচ্ছি। তাহলে তাপ দিলে তরলের অবশ্যই প্রসারণ হবে। আমরা আপাত দৃষ্টি দেখতে পাচ্ছি যে একটা কোনো আমাদের বাড়িতে থেকে কোনো যখন উনুনে কোনো হাঁড়িতে জল গরম করতে হয়, যেহেতু জলের গরম করার সময় জলের আয়তনটা বেড়ে যায়। বিশেষ করে সব থেকে আমরা ভালোভাবে বুঝতে পারবো কি, যখন দুধ গরম করতে যায়, যে দুধের খুব মানে উবলে যায় বা পুরো ফুলে ওঠে উপরে পর্যন্ত, তার আয়তন প্রসারণ হয়ে যায়। আয়তন বেড়ে যায় মানে কি, তার ভরও বৃদ্ধি হয় না, যে আমি যদি 1 লিটার দুধ দিই, মানে ফুলে গিয়ে আমার 2 লিটার দুধ তো হয়ে যাবে, এরকম হবে না। আয়তন একই থাকবে, মানে ভর একই থাকবে, কিন্তু আয়তনটা তার বৃদ্ধি পেয়ে যাবে। এবং আমরা যে দেখতে পাচ্ছি কোনো তরলকে তাপ দেওয়ার ফলে তার যে আয়তন প্রসারণ হচ্ছে, সেটা যে আমরা দেখতে পাচ্ছি, সেটাকে তরলের আপাত প্রসারণও বলা হয়। প্রকৃত ব্যাপারটা দেখে নাও, যে তরলকে যে আমরা তাপ দিচ্ছি, ডাইরেক্ট দিতে পারছি না, সেটাকে একটা পাত্রের মধ্যে রেখেছি, তাই না? তাহলে পাত্রের মধ্যে রেখে যখন তাপটা দিচ্ছি, তাহলে এই তাপটা যেভাবে তরল নিচ্ছে, ঠিক একইভাবে এই পাত্রটাও গ্রহণ করছে। ভালো করে দেখে নাও, এই যে তাপ দিচ্ছি আমি, এই তাপ দিচ্ছি যেমন আমার তরলটা তাপ গ্রহণ করে প্রসারিত হচ্ছে, ঠিক একইভাবে এই তাপটা এই পাত্র তো লাগছে, তাহলে এই পাত্র তাপটা অ্যাবজর্ব করছে, শোষণ করছে। তা শোষণ করার পর পাত্রের প্রসারণ হতে পারে।
তাহলে এখানে হচ্ছে যে আমরা তরলের যে প্রসারণ আয়তন প্রসারণ নিয়ে আলোচনা করব। তাহলে এখানে তরলের আয়তন প্রসারণ শুধু এক প্রকার নয়, দু রকম হতে পারে। একটা হচ্ছে কি, যেটা আমরা বাহ্যিক চোখে দেখছি, বাইরে থেকে যেটা দেখতে পাচ্ছি, যে তরলকে তাপ দিলে তরলের যে আয়তনটা বেড়ে যাচ্ছে, অর্থাৎ যে একটা জলকে গরম করলে জলে যে আয়তন, তার আয়তনটা একটু বেড়ে গেল। তাহলে এই যে আপাতদৃষ্টিতে শুধু তরলের যে প্রসারণটা লক্ষ্য করছি, তাহলে এই প্রসারণকে বলা হয় কি তরলের আপাত প্রসারণ। আর সামগ্রিকভাবে যদি দেখি যে তরলকে যে তাপ দিচ্ছে, তার পাত্র তাপটা যাচ্ছে, আর তরলও তাপটা যাচ্ছে, তাহলে তরলের প্রসারণটা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে পাত্র যেহেতু কঠিন পদার্থে তৈরি, তাহলে সে পাত্র তাপ অ্যাবজর্ব করছে, তারপরে সে পাত্রেরও প্রসারণ হচ্ছে। তাহলে এই পাত্রের প্রসারণ আর এই তরলের প্রসারণ দুটো মিলিয়ে হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ। তা তরলের প্রসারণ হচ্ছে দুই প্রকার। আর তরলের আয়তন প্রসারণ, ওকে, তরলের আয়তন প্রসারণ হচ্ছে দুই প্রকার। ওকে, একটা হচ্ছে কি আপাত প্রসারণ, আপাত আয়তন প্রসারণ, আর এটা হচ্ছে প্রকৃত আয়তন প্রসারণ। ওকে, তা তরলের যে প্রসারণটা আমরা দেখতে পাচ্ছি, তাহলে এখানে যে টোটাল যে এখানে তরলের যে আয়তন প্রসারণ সেটা দুই প্রকার হবে। একটা হচ্ছে আপাত আয়তন প্রসারণ আর প্রকৃত আয়তন প্রসারণ। আপাত আয়তন প্রসারণটা কি সেটা আমরা একটু ভালো করে একটু জেনে নিই। তরলের আপাত আয়তন প্রসারণ হচ্ছে কি, কোনো পাত্রে, সেটা হচ্ছে সিলভারের বা অন্যান্য যে কোনো মেটালের, আমরা যে বাইরে দেখবে যে আমরা কোনো জল যখন গরম করি বা দুধ গরম করতে একটা পাত্র থাকে, সেটা কোনো না কোনো একটা মেটালের তৈরি থাকে। তা সেই মেটালের তৈরি পাত্রে যখন আমরা দুধ বা জলকে গরম করতে রাখি, তাহলে সেখানে আমরা বাইরে থেকে বাহ্যিক থেকে যেই প্রসারণটা দেখতে পাচ্ছি সেটা শুধু তরলের প্রসারণ দেখতে পাই। আর একটা জিনিস ভালো করে মনে রাখবে যে তরলের প্রসারণটা বেশি হয়, একই তাপ। আমরা তিনটে জিনিস জানি, দেখে নাও। একটা হচ্ছে তরল, একটা কঠিন, প্রথমে হচ্ছে কঠিন, তারপর হচ্ছে তরল, তারপর হচ্ছে গ্যাস। একই পরিমাণ তাপ, ধরুন টি পরিমাণ তাপ দিলাম, একই পরিমাণ তাপ যদি তিনটের মধ্যে দিই, তা সব থেকে প্রসারণ কার বেশি হবে? সেটা হচ্ছে গ্যাসের আয়তন প্রসারণটা বেশি হবে। তারপরে কার হবে? তরলের। তারপরে কার হবে? কঠিনের। তার মানে একই পরিমাণ তাপ যদি দিই, তাহলে আমি যদি কঠিন আর তরলের ক্ষেত্রে যে আমরা আলোচনা করি, সেখানে তরলের আয়তনটা প্রসারণটা বেশি হবে, কঠিনের কম হবে। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা যে প্রসারণটা দেখতে পাচ্ছি, তাহলে আমরা বাহ্যিক থেকে কোনো একটা পাত্রে জল গরম করলে বা দুধ গরম করলে সেখানে যে প্রসারণটা দেখতে পাবো, সেটা শুধু তরলে দেখতে পাচ্ছি। তাহলে আপাত দৃষ্টিতে আমরা যেই প্রসারণ দেখতে পাই, সেই প্রসারণটাকে বলা হয় কি? তরলের আপাত প্রসারণ। অর্থাৎ শুধু আমরা তরলের প্রসারণটা দেখতে পাচ্ছি, কিন্তু তরল যেই পাত্রে আছে সেই পাত্রের প্রসারণ আমরা উপলব্ধি করতে পারবো না। সেই কারণে এই প্রসারণকে তরলের আপাত প্রসারণ বলা হয়। অর্থাৎ শুধু তরলের প্রসারণটাকে বলা হয় তরলের আপাত প্রসারণ। আর প্রকৃত প্রসারণটা কি? তরলের প্রসারণ প্লাস যেই পাত্রে তরল রাখা হয়েছে সেই পাত্রের প্রসারণ, টোটাল মিলিয়ে যে প্রসারণটা সেটা হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ। ওকে, এই হিসাবে আমরা প্রসারণ দুই রকমভাবে ভাবতে পারি। এখান থেকে আমরা প্রসারণ গুণাঙ্কও বলতে পারি। দেখে নাও, তাহলে আমরা তরলের ক্ষেত্রে তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ক দু রকম। একটা হচ্ছে কি তরলের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক, আর একটা হচ্ছে তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে আমরা এখানে বলতে পারি, দেখে নাও, তাহলে এখানে আয়তন প্রসারণ গুণাঙ্ক দুই প্রকার হয়ে যাচ্ছে। একটা হচ্ছে তরলের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক, একে গামা ড্যাশ বলা হয়। ওকে, একে গামা ড্যাশ দ্বারা চিহ্নিত করা হয়। আর দ্বিতীয় নম্বর হচ্ছে কি? তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক, সেটাকে শুধু গামা দ্বারা প্রকাশ করা হয়।
তার শুধু গামা হচ্ছে কি তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক, আর গামা ড্যাশ হচ্ছে কি তরলের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে আমরা যদি তরলের প্রকৃত প্রসারণ হচ্ছে কি তরলের বা আমরা বলতে পারি কি তরলের প্রসারণ, শুধু তরলের প্রসারণ ইকুয়াল টু, আমরা শুধু তরলের প্রসারণ সেটা আমরা বলবো কি তরলের আপাত প্রসারণ, তরলের আপাত প্রসারণ আর তরল আর পাত্রের, ওকে, তরল এবং পাত্রের আয়তন প্রসারণ ইকুয়াল টু তরলের প্রকৃত প্রসারণ, তরলের প্রকৃত প্রসারণ। এখানে কোনো মনে যদি আয়তনটা মাঝে মাঝে লিখছে না, তার মানে আমরা বুঝে আয়তন লিখি বা না লিখি এটা সবসময় মনে রাখবো যে এখানে আয়তনের কথা বলা হয়েছে, কারণ এখানে দৈর্ঘ্য বা ক্ষেত্রফল আমরা নিই না। ওকে, এখানে তরলের প্রসারণ মানে হচ্ছে তরলের আয়তন প্রসারণ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে তরলের প্রকৃত প্রসারণ, মানে এখান থেকে আমরা বলতে পারি কি অতএব তরলের প্রকৃত প্রসারণ ইকুয়াল টু শুধু তরলের প্রসারণ, প্লাস যেই পাত্রে আছে সেই পাত্রের প্রসারণ, পাত্রের আয়তন প্রসারণ ওকে, অর্থাৎ এটা হচ্ছে কি আপাত প্রসারণ। তাহলে এটা শুধু তরলের প্রসারণকে বলা হয় কি আপাত প্রসারণ, অর্থাৎ এখানে আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ, পাত্রের আয়তন প্রসারণ। ওকে, তাহলে এইগুলো আমরা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম হচ্ছে কি যে তরলের প্রকৃত প্রসারণ হচ্ছে কি তরলের আপাত প্রসারণ আর প্লাস পাত্রের প্রসারণ, অর্থাৎ শুধু তরলের প্রসারণটাকে সঙ্গে যদি আমরা পাত্রের আয়তন প্রসারণটা যুক্ত করে দিই তাহলে আমরা প্রকৃত প্রসারণটা পেয়ে যাবো। ওকে, তাহলে এখান থেকে যদি আমরা ম্যাথমেটিক্যালি একটু ক্যালকুলেশন করতে যাই সেটা কি আসবে দেখে নাও। ধরি T1 উষ্ণতায় তরলের আয়তন ইকুয়াল টু V1। ওকে, এবং T2 উষ্ণতায় শুধু তরলের আয়তন ইকুয়াল টু V2 ড্যাশ দিলাম। ওকে, আবার T2 উষ্ণতায় তরলের প্রকৃত আয়তন তরল এবং পাত্রের আয়তন পাত্রের মোট আয়তন, এখানে মোট লিখে দিই, মোট আয়তন ইকুয়াল টু V2। ওকে, তাহলে V2 লিখলাম। অতএব তরলের প্রকৃত আপাত প্রসারণ, তরলের আপাত
প্রসারণ, তাহলে সেটা কী হবে দেখে নাও। তাহলে ভি টু ড্যাশ শুধু তরলের প্রসারণ হচ্ছে, টি টু উষ্ণতায় তরলের আয়তন হচ্ছে এটা, তার বলতে পারি ভি টু ড্যাশ মাইনাস ভি ওয়ান। ওকে, আর তরলের প্রকৃত প্রসারণ, তরলের প্রকৃত আয়তন প্রসারণ, আয়তন প্রসারণ সেটা কী হবে ভি টু মাইনাস ভি ওয়ান। ওকে, তাহলে ভি টু মাইনাস ভি ওয়ান, তা দুটো জিনিস ভালো করে মিলিয়ে নাও। ভি টু ড্যাশ হচ্ছে কি শুধু তরলের আয়তন হচ্ছে কত টি টু উষ্ণতায়, আর ভি টুটাই হচ্ছে কি টি টু উষ্ণতায় তরল এবং পাত্রের মোট যে আয়তন হচ্ছে সেই আয়তনটা। তাহলে প্রসারণ কত, তাহলে প্রাথমিক টি ওয়ান উষ্ণতায় যা আয়তন ছিল সেই উষ্ণতা থেকে আয়তনটা মাইনাস করে দেবো। তাহলে ভি টু মাইনাস ভি ওয়ান করলে সেটা তরলের প্রকৃত আয়তন প্রসারণ, আর ভি টু ড্যাশ মাইনাস ভি ওয়ান করলে তরলের আপাত আয়তন প্রসারণ। ওকে, এবার দেখো না আমরা আয়তন প্রসারণের ক্ষেত্রে দেখেছিলাম যে আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা ইকুয়াল টু ভি টু মাইনাস ভি ওয়ান বাই ভি ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান। ওকে, তাহলে এই ফর্মুলাটা আমরা তরলের আপাত প্রসারণ এবং প্রকৃত প্রসারণ দুটোর ক্ষেত্রে ইউজ করব। তাহলে এখানে বলতে পারি কি অতএব, তাহলে এখান থেকে বলতে পারছি আমরা অতএব তাহলে এখান থেকে আমরা বলতে পারছি অতএব তরলের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক, ওকে গুণাঙ্ক, সেটাকে আমরা বলছি কি গামা ড্যাশ। একটু আগে আলোচনা করেছিলাম যে তরলের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্কে গামা ড্যাশ বলা হয়। তাহলে গামা ড্যাশ ইকুয়াল টু ওই ফর্ম্যাটে সাজাও, তাহলে ভি টু জায়গায় কী হবে আপাত আয়তন প্রসারণটা নেবো আমরা ভি টু ড্যাশ মাইনাস ভি ওয়ান, তাহলে ভি টু ড্যাশ মাইনাস ভি ওয়ান ডিভাইড বাই ভি ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান। ওকে, এটা তাহলে সিমিলারলি আমরা প্রকৃতটা নেবো কি দেখো নাও, এবং তরলের বা এখান থেকে একটু আমরা সমীকরণটাকে একটু সাজিয়ে লিখতে পারি যে ভি টু ড্যাশ ইকুয়াল টু বলতে পারি আমরা যে ভি ওয়ান ওয়ান প্লাস গামা ড্যাশ টি টু মাইনাস টি ওয়ান। ওকে, বা শুধু টি দিলাম গামা ড্যাশ টি, যেখানে বা যেহেতু টি টু মাইনাস টি ওয়ান ইকুয়াল টু টি। দেখেন আমরা এর আগের পার্টেতে আমরা আলোচনা করেছিলাম যে ভি টু ইকুয়াল টু ভি ওয়ান ওয়ান প্লাস গামা টি, যেমন এল টু ইকুয়াল টু এল ওয়ান ওয়ান প্লাস গামা বিটা টি হয়েছিল ক্ষেত্রফলের জন্য, আর দৈর্ঘ্যতে এল টু ইকুয়াল টু এল ওয়ান ওয়ান প্লাস আলফা টি হয়েছিল। ঠিক একইভাবে আমরা বলতে পারি কি ভি টু ড্যাশ, এখানে ভি টু জায়গায় ভি টু ড্যাশ আছে, ভি টু ড্যাশ ইকুয়াল টু ভি ওয়ান ওয়ান প্লাস গামা ড্যাশ টি। ওকে, কীভাবে আসলে যদি এটা বুঝতে না পারো এর আগের পার্টগুলো দেখে নেবে, খুব সহজে এগুলো বুঝিয়ে দিচ্ছি তোমাদের। এবার আমরা কী প্রকৃত প্রসারণ গুণাঙ্ক দেখব, তাহলে এখানে লিখব এবং তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা। ওকে, আমরা তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ককে গামা বলেছিলাম, গামা ইকুয়াল টু ভি টু মাইনাস ভি ওয়ান বাই ভি ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান। ওকে, তা সেখান থেকে বলতে পারি তাহলে বা এখান থেকে আমরা আর সমীকরণে বলতে পারি ভি টু ইকুয়াল টু ভি ওয়ান ওয়ান প্লাস গামা টি। ওকে, যেখানে টি ইকুয়াল টি টু মাইনাস টি ওয়ান। তাহলে দেখে নাও আমরা দুটো সমীকরণ পেলাম, একটা যে গামা ড্যাশ হচ্ছে এটা হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্ক, তাহলে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক গামা ড্যাশ বলে এখানে ভি টু ড্যাশ ধরবো আমরা, আর যদি তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলে তাহলে সেখানে গামা ধরবো, এখানে ভি টু ধরবো, ব্যাস এইটা হচ্ছে সমীকরণ। দেখে নাও এই হচ্ছে দুটো ডিফারেন্স। ওকে, তাহলে দেখে নাও সমীকরণ দুটো রেডি হয়ে গেল। তাহলে এই সমীকরণ থেকে আমরা এই সংজ্ঞাটাও নির্ণয় করতে পারি, যে সংজ্ঞা দেয় যে আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে। দেখো সেম টু সেম আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক যা সংজ্ঞা বলেছিলাম সেম টু সেম হবে, শুধু এখানটা কথা চেঞ্জ হবে কি আয়তন প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে আপাত কথাটা যুক্ত হবে, এখানে প্রকৃত কথাটা যুক্ত হবে। ওকে, তাহলে আমরা কী বলবো, কোনো একক আয়তনের কোনো পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করার ফলে
ওই তরলের যে আয়তনের যে আপাত আয়তন প্রসারণ ঘটে তাকে ওই তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলা হয়। তো এখানে আরেকবার বলছি সংখ্যাটা, আয়তন প্রসারণ গুণাঙ্কের সংখ্যাটা, যে একক আয়তনে কোনো তরলের 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করার ফলে ওই তরলের যে আপাত আয়তন প্রসারণ হয় তাকে ওই তরলের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। ঠিক একইভাবে এটাকে প্রকৃত কথাটা ঢুকিয়ে দেবে, ব্যাস হয়ে যাবে। ওকে, তাহলে এটা এবার দুটো সংজ্ঞা লিখে নেয়, বইয়েও লেখা আছে দেখে নাও। তাছাড়া আমি এর আগে সংজ্ঞাগুলো যা বলেছি আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা সেম টু সেম লিখবে, শুধু কঠিন পদার্থের জায়গায় তরল পদার্থ বলবে, আর আয়তন প্রসারণের জায়গায় আপাত আয়তন প্রসারণ, আর প্রকৃত যে ক্ষেত্রে প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক, এই কথাটা বা প্রকৃত আয়তন প্রসারণ এই কথা দুটো ঢুকিয়ে দেবে, ব্যাস। তারপরে সেম টু সেম থাকবে। ওকে, এবারে এখানে একটা কোশ্চেন থাকে যে তরলের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক এবং প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক এর মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম? এই কোশ্চেনটা দেখবে বারবার থাকে, এমসিকিউ কোশ্চেনে দিয়ে থাকে এটা। তাহলে এটা সবসময় মনে রাখবে, তরলের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক এবং প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক, অর্থাৎ গামা, আমরা এখানে দুটো বলছি গামা এবং গামা ড্যাশ। ওকে, এই দুটো, তাহলে এই দুটোর মধ্যে কোনটা তরলের নিজস্ব ধর্ম? দেখেন এবার তাহলে আমরা এটা ভাবি, তরলের আপাত প্রসারণ গুণাঙ্কটা কি? শুধু তরলের প্রসারণ গুণাঙ্কটা বোঝায়, তরলের কতটা আয়তন প্রসারণ হচ্ছে সেইটা নিয়ে ডিসকাস করা হয়। পাত্রের কি মানে কি পদার্থে পাত্রটা তৈরি আছে, পাত্রের প্রসারণটা কতটুকু, সেইটা নিয়ে কোনো আলোচনা নেই, বা সেটা এখানে চিন্তা মানে ধরা হয় না। কিন্তু যদি আমরা তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কটা দেখি, সেক্ষেত্রে হচ্ছে কি তরলের প্রসারণটা নির্ণয় করা হয়, তার সঙ্গে পাত্রেরও যে কি পদার্থ তৈরি তারও যে কি প্রসারণ হচ্ছে সেটাও নির্ণয় করা হয়, বা সেটাও ক্যালকুলেট করা হয়। সেই জন্য অবশ্যই এটা মনে রাখবে যে তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক হলো তরলের নিজস্ব ধর্ম। ওকে, আর যদি বলে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম, সেটা অবশ্যই হবে কি তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। এবারে আমরা তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এই দুটোর মধ্যে সম্পর্ক নির্ণয় করবো। ওকে, তা তোমরা হেডিং দাও, তরলের আপাত এবং প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক নির্ণয়। ওকে, এটা আমরা লিখলাম। তাহলে আমরা কী নির্ণয় করব? তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক এবং আপাত আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে কী সম্পর্ক আছে সেই সম্পর্কটা আমরা নির্ণয় করবো। দেখানো, তাহলে এখানে দেখেন আমি যদি একটা পাত্র আঁকি, তাহলে এটা পাত্র আছে একটা, তাহলে একটা স্ট্যান্ডের মধ্যে আছে, সেখানে এই স্ট্যান্ড দ্বারা এখানে ফিক্সড করা আছে। এবার এখানে আছে কি তরল আছে কিছু। ওকে, এখানে হিট দেওয়া আছে। ওকে, হিট দেওয়া আছে। তাহলে প্রথম অবস্থায় তাপ দেওয়ার আগে নিজস্ব একটা টেম্পারেচার থাকে, ধরি T1 উষ্ণতায় তরলের আয়তন সেটা কি V1, T2 উষ্ণতায় তরলের আয়তন সেটা V2 ড্যাশ। T2 উষ্ণতায় যে অংশে পাত্র ছিল, পাত্রের যে অংশে বলতে পারি এখানে পাত্রের যে অংশে তরল ছিল
তার আয়তন ইকুয়াল টু ভি ধরলাম। T2 উষ্ণতায় তরল এবং পাত্রের মোট আয়তন সেটা কী হবে, সেটাকে আমরা V2 শুধু করে দিলাম। ওকে, সেটাকে শুধু V2 দিলাম। দেখে না, প্রত্যেকটা আমি ধরে নিলাম যে T1 উষ্ণতা আর তরলের আয়তন কত ছিল সেটা হচ্ছে তার প্রাথমিক আয়তন। T2 উষ্ণতায় তরলের আয়তন করে V2 ড্যাশ ধরলাম। T2 উষ্ণতা শুধু যে পাত্রের যেই অংশে আমার তরল ছিল, তারপর সেখানে T1 উষ্ণতায় পাত্রের যে আমার অংশের তরল ছিল, T2 উষ্ণতায় সেই অংশের তরল আয়তন কত হবে সেটাকে V2 ধরলাম। এবং T2 উষ্ণতায় পাত্র এবং তরলের মোট আয়তন হচ্ছে V2। তাহলে এখান থেকে বলতে পারি কি, অতএব তরলের আয়তন প্রসারণ সেটা কী হবে দেখানো, সেটা হচ্ছে কি V2 ড্যাশ মাইনাস V1। পাত্রের প্রসারণ ইকুয়াল টু V মাইনাস V1। তারপর হচ্ছে কি তরল এবং পাত্রের মোট প্রসারণ সেটা কি V2 মাইনাস V1। এবার এই তিনটাকে ভালো করে বুঝে নাও। তাহলে এটা হচ্ছে কি পাত্র তরল মিলিয়ে মোট আয়তন, আর এটা কি শুধু তরলের আয়তন, এটা পাত্রের আয়তন। তাহলে আমরা বলতে পারি, তাহলে অতএব এখানে বলতে পারি কি, অতএব তরল ও পাত্রের মোট আয়তন প্রসারণ ইকুয়াল টু তরলের আয়তন প্রসারণ প্লাস পাত্রের আয়তন প্রসারণ। দেখো না, যেইভাবে আমি লিখে দিচ্ছি, যেইভাবে প্রত্যেকটা পয়েন্ট লিখছি সেইভাবে কিন্তু তোমরা লিখবে। বইয়ে দেখবে আরও অনেক কিছু লেখা আছে, সবথেকে বেস্ট হবে আমি যেইভাবে তোমাদের লিখে দিচ্ছি, ছবি এঁকে দিচ্ছি, সেইভাবে লিখলে তোমার খাতা সুন্দর একটা নোট তৈরি হয়ে যাবে। খাতা যখন রেডি হয়ে যাবে, ভিডিও আর খাতাটা ভালো করে দেখবে, খুব সহজে এই চ্যাপ্টারটা খুব ইজি লাগবে। আর সত্যি কথা বলতে এই চ্যাপ্টারটা খুবই সহজ আছে, শুধু ভিডিও দেখলে যদি একবার পড়তে বসো খুব সহজে এটা বুঝতে পেরে যাবে। তা দেখো আমি এটা কি লিখলাম, দেখো তরল ও পাত্রের মোট আয়তন প্রসারণ ইকুয়াল টু তরলের আয়তন প্রসারণ প্লাস পাত্রের আয়তন প্রসারণ। তা তরলের প্রসারণটা আমরা কী পেয়েছি, তাহলে বা তরলের পাত্রের মোট প্রসারণটা কত পেয়েছি, V2 মাইনাস V1 ইকুয়াল টু শুধু তরলের প্রসারণটা আয়তন প্রসারণ V2 ড্যাশ মাইনাস V1 প্লাস পাত্রের আয়তন প্রসারণটা পেয়েছি V মাইনাস V1। ওকে, এইটা দেখে না, এখান থেকে বসিয়েছি আমরা। এবার আমরা একটা কাজ করব, একে V1T দ্বারা ভাগ করব। এই সমীকরণটাকে আমরা V1T দ্বারা ভাগ করব, বা এখানে লিখে দিচ্ছি 1 নম্বর সমীকরণকে V1T দ্বারা ভাগ করিয়া পাই। তাহলে যেখানে T ইকুয়াল টু দেখুন, যেখানে T ইকুয়াল টু T2 মাইনাস T1, ওকে, T ইকুয়াল টু T2 মাইনাস T1, তাহলে এটা ভাগ করো। তাহলে অতএব V2 মাইনাস V1 বাই V1T ইকুয়াল টু V2 ড্যাশ মাইনাস V1 ডিভাইড বাই V1T প্লাস V মাইনাস V1 বাই V1T। এবার দেখো না, V2 মাইনাস V1 বাই V1T এটা কী বের করেছিলাম আমরা, গামা ইকুয়াল টু V2 মাইনাস V1 বাই V1T। একটু আগে আমি এটা দেখাচ্ছিলাম, তাহলে এটা তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। তাহলে এই জায়গায় লিখতে হবে, তাহলে বা এর জায়গায় আমরা লিখতে পারি কি, গামা ইকুয়াল টু
ভি2 ড্যাশ মাইনাস ভি1 বাই ভি1 টি, এটা কি বের করেছিলাম আমরা? গামা ড্যাশ ছিল কি তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক বাই ভি1 টি। তাহলে এখানে বসিয়ে দিই গামা ড্যাশ প্লাস এই পার্টটা কি, এইটাকে বলা হয় কি গামা জি। এটা কার? শুধু পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে তাহলে ভি মাইনাস ভি1 ডিভাইড বাই ভি1 টি, এটা হচ্ছে কি পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে এটাকে আমরা বলবো কি গামা জি। কোনো বইয়ে দেবে গামা এসও বলা থাকে, গামা জি যায় গামা এসও বলা থাকে। তাহলে এটা হচ্ছে আমরা গামা এসও বলতে পারি, এস ফর সলিড, বা এখানে জি ফর হচ্ছে, এখানে আমরা জি নিচ্ছি সলিডের জন্য। তাহলে গামা ইকুয়াল টু গামা ড্যাশ প্লাস গামা জি, এটা প্রমাণ করতে দেয়। প্রমাণ করো তরলের যদি গামা ইকুয়াল তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক হয়, গামা ড্যাশ হচ্ছে কি তরলের প্রকৃত, গামা ড্যাশ হচ্ছে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক, গামা যদি তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হয়, এবং গামা এস বা গামা জি। ওকে, গামা এস বা গামা জি, আমরা এটা সবথেকে ভালো হচ্ছে গামা এস দিয়ে দিলাম, এস ফর সলিড দিলাম। চলো এটাকে এস দিয়ে দিলাম গামা এস। যে প্রমাণ করো গামা ইকুয়াল টু গামা ড্যাশ প্লাস গামা এস, যেখানে গামা হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, গামা ড্যাশ হচ্ছে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক, গামা এস হচ্ছে কি পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক। এটা প্রমাণ করতে দেয়। তা যেভাবে প্রমাণ করলাম সেইভাবে তোমরা প্রমাণ করে নেবে, দেখেন খুব সহজই ব্যাপার। এখান থেকে অনেক অঙ্ক আছে, যখন অঙ্ক করাবো তখন সহজেই তোমাদের বুঝিয়ে দেবো যে কীভাবে আমরা ইউজ করি। তা দেখতে পেলাম আমরা কি কোনো তরলকে একটা পাত্রে রেখে যদি আমরা তাপ দিই, সেইখানে তার যে আয়তন প্রসারণটা হবে সেই তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক ইকুয়াল টু তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক, অর্থাৎ গামা ইকুয়াল টু গামা ড্যাশ প্লাস গামা এস। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। এরই সঙ্গে আমরা তরলের যে ঘনত্বের সঙ্গে কি পরিবর্তন হয় সেটা আমরা দেখে নেবো। তাহলে দেখে নেব তরলের ঘনত্বটা কি পরিবর্তন হবে। অবশ্য আমরা জানি যখনই কোনো কঠিন হোক বা তরল হোক, যখন তার আয়তন প্রসারণ হবে ঘনত্ব কমে যাবে, এবং আয়তন যখন সংকুচিত হবে তখন ঘনত্ব বেড়ে যাবে। তা তরলের ক্ষেত্রে কী হবে দেখা যাক। তাহলে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সঙ্গে আমরা তরলের ঘনত্বের সম্পর্কটা দেখব। তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে আমরা বলতে পারি কি ভি2 ইকুয়াল টু ভি1 1 প্লাস গামা টি। ওকে, গামা টি দিলাম, টিকে আমরা টি2 মাইনাস টি1 বলতে পারি। তাহলে ভি2 হচ্ছে কি প্রকৃত টি2 উষ্ণতায় তরলের প্রকৃত আয়তন হচ্ছে প্রসারণ, আর প্রকৃত আয়তন, আর ভি1 হচ্ছে টি1 উষ্ণতায় আয়তন। তাহলে এখানে আমরা জানি যদি তরলের এখানে যে তরলটা আছে, তরলের ভরের কোনো পরিবর্তন, ভর একই থাকবে। ওকে, আমি যেটা বলছিলাম যে কোনো তরলকে তাপ দিল যে যারা আয়তন বেড়ে যায় তারা আয়তন বাড়লেও তার ভর যা থাকে ভর সেমই থাকে, একই থাকবে। তা ধরলাম তরলের ভর হচ্ছে আমার এম। তাহলে এম ভর যদি হয় আর টি1 উষ্ণতা, বিশেষ করে ধরলাম টি1 উষ্ণতায় তরলের আয়তন ভি1 এবং টি2 উষ্ণতায় তরলের আয়তন ভি2। তাহলে ভর যদি এম হয় তাহলে আমরা বলতে পারি, বা এখানে ঘনত্ব টি1 উষ্ণতায় তরলের আয়তন না বলে ঘনত্ব বলে দিচ্ছি। দেখুন তরলের ঘনত্ব ρ1 এবং টি2 উষ্ণতায় তরলের ঘনত্ব হচ্ছে কি ρ2। তাহলে বলতে পারি অতএব ρ1 ইকুয়াল টু এম বাই ভি1। ওকে, ρ1 ইকুয়াল টু এম বাই ভি1। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে ভি1 তাহলে বা ভি1 ইকুয়াল টু এম বাই ρ1। সিমিলারলি আমরা বলতে পারি কি সিমিলারলি ভি2 ইকুয়াল টু এম বাই ρ2। তাহলে এই ভি1 আর ভি2 যে মানটা পেলাম আমরা, সেই মানটা যদি এখানে বসিয়ে দিই তাহলে আমরা কি পাবো দেখে নাও। তাহলে এখানটা আমরা বসিয়ে দিচ্ছি, তাহলে দেখে নাও। তাহলে ভি2 জায়গায় কী বসাবো দেখে নাও, এম বাই ρ2 ইকুয়াল টু ভি1 জায়গায় কী বসাবো দেখে নাও, এম বাই ρ1। তাহলে 1 প্লাস গামা টি। তাহলে এম কেটে যাবে, তাহলে বা বলতে পারি ρ1 ইকুয়াল টু ρ2 1 প্লাস গামা টি। অর্থাৎ আয়তন যদি বৃদ্ধি পেয়ে যায় বা প্রসারিত হয়ে যায় অবশ্যই ঘনত্বটা কমে যাবে। অর্থাৎ এক্ষেত্রে কী হবে, প্রাথমিক ঘনত্বটাই বেশি হবে। যদি আমরা ρ2টা বের করতে যাই তাহলে এইভাবে আমরা ρ1টা বের করতে পারবো। যদি আমরা ρ2টা বের করতে যাই তাহলে বলতে পারি কি ρ2 ইকুয়াল টু ρ1 বাই 1 প্লাস গামা টি। তাহলে ρ2 ইকুয়াল টু ρ1 ইন্টু 1 প্লাস গামা টি পাওয়ার কত হবে দেখো না, পাওয়ার -1 হবে। এখানে যদি 1 থাকে -1,
তাহলে এটা আমরা দ্বিপদ উপপাদ্য অনুযায়ী যদি এটাকে ভাঙি তাহলে পাবো কি ρ1 1 মাইনাস গামা টি, ব্যাস। তাহলে এইটা হচ্ছে সম্পর্ক হবে, দেখে নাও ρ2 ইকুয়াল টু ρ1 1 মাইনাস গামা টি, এইভাবে এটা আমরা নির্ণয় করব। তাহলে এখানে যদি প্রকৃত প্রসারণ গুণাঙ্কটা আমরা ঘনত্ব আকার বের করতে চাই, সেটা কী বের করবো দেখে নাও। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে ρ2 ইকুয়াল টু ρ1, ওকে এই সমীকরণটা লিখছি এখান থেকে, ρ2 ইকুয়াল টু ρ1 মাইনাস গামা টি ρ1, ওকে। তাহলে বা বলতে পারছি দেখে গামা টি ρ1 ইকুয়াল টু ρ1 মাইনাস ρ2, তাহলে হচ্ছে দেখে নাও গামা বের করবো, তাহলে গামা ইকুয়াল টু ρ1 মাইনাস ρ2 বাই ρ1 ইন্টু টি। তাহলে এইভাবে আমরা ঘনত্ব আকারেও তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ককে সাজাতে পারি। তাহলে এই গামাটা হচ্ছে কি তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক, ওকে, হচ্ছে তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক। তা দেখে নাও আজকে টোটাল তোমাদের তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক ডিসকাস করে দিলাম। নেক্সট ভিডিওতে আর একটা ভিডিও হবে, তারপরে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। সেটা যে বাদ বাকি যেটুকু বাকি আছে, বিশেষ করে ব্যতিক্রান্ত প্রসারণ কী সেই সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করব। ওকে, আজকের ভিডিও যতটুকু পড়েছি সেটা কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।